মাঠের সব প্রান্ত ভেজা। সবুজ সতেজ গাছপালায় শিশির কণার মতো জমেছে বৃষ্টিকণা। অরিত্রাণ ভেজা ঘাসে দাঁড়িয়ে আছে। নিজের রুমের সাদা পর্দা ঠেলে তাকিয়ে আছে ওয়াসেনাথ। বিকেল এখন। অরিত্রাণ আর বাড়ি যায়নি। এত সকালে শপিংয়েও যেতে দেয়নি ওয়াশিকা। অরিত্রাণ নিজের রাগটা কমাতেই বাহিরে এসেছিল। তারপরে আর সে ভেতরে যায়নি। ওয়াসেনাথ, রিমি, রিমন, ওয়াশিকা প্রায় সবাই তাকে ডাকতে এসেছিল, কিন্তু সে গেল না। তখন বৃষ্টিও ছিল তুমুল। সেই বৃষ্টিতে গা ভিজিয়ে দাঁড়িয়েছিল অরিত্রাণ। তৌফিক লোকটা যে এত ঘাড় তেরা তার জানা ছিল না। অরিত্রাণের পায়ে জুতো নেই। সে খালি পায়েই বেরিয়ে এসেছে। প্যান্টের নিচের অংশ পায়ের পাতা থেকে অনেকটা উপরে, তার সাদা পা জোড়া ভিজে আছে। গায়ের লেমন কালার শার্ট ভিজে সবুজ রং ধারণ করেছে। মাথার চুল বেয়ে ঝুপ ঝুপ করে পানি গড়িয়ে পড়ছে। বৃষ্টি যখন আবার গুমুট আকাশ ভেদ করে অরিত্রাণের গায়ে ঝাঁপিয়ে পড়া শুরু করে, তখনই মাথার উপরে কিছু একটা এসে সেই বৃষ্টিকে অরিত্রাণের গায়ে পড়া বাঁচিয়ে দেয়। ওয়াসেনাথ খালি পাজোড়া উঁচু করে ছাতা ধরেছে অরিত্রাণের মাথায়। মুখটা তার একদম পানখুট হয়ে আছে। অরিত্রাণ নিজের শরীরে বৃষ্টির স্পর্শ না পেয়ে একটু চমকিত হয়ে পাশ ফিরে তাকাল। ওয়াসেনাথ বিরক্ত গলায় বলল, এত লম্বা কেন আপনি? আর একটু খাটো হতে পারতেন। আপনার সব কিছুই বেশি বেশি। কথা শেষ করে ওয়াসেনাথ ঠোঁট উল্টে নিল। অরিত্রাণ হাসল। ওয়াসেনাথের মাথার উড়না ভিজে চোখে মুখে গড়িয়ে পড়ছে পানি। নিজে ভিজে অরিত্রাণকে পানির হাত থেকে বাঁচাচ্ছে সে। অরিত্রাণ সবকিছুকে ঠেকরে বলল, তোমার হিটলার বাবা নিশ্চয়ই বাসায় নেই? ওয়াসেনাথ যেন আরো বিরক্ত হল। মেজাজ দেখিয়ে বলল, বাবাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবেন না, কবার বলেছি? তো কি করব? তোমার বাবা এত ঘাড় তেরা লোক? ও মাই গড! অরিত্রাণের হতাশ গলা। নিজের পা আর একটু উঁচিয়ে দাঁড়ালো ওয়াসেনাথ। পায়ের বৃদ্ধা আঙ্গুলের উপর এসে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। নরম মাটিতে নখ দেবে আছে তার। ফিসফিস করা গলায় ওয়াসেনাথ বলল, বাবার একটা টপ সিক্রেট হচ্ছে তিনি মানুষের কাছে নিজেকে কঠিন প্রাণী হিসেবে প্রমাণ করতে চায়। আসলে কিন্তু তিনি মোটেও তেমন নন। আপনি চেষ্টা করে যান, দেখবেন একসময় বাবা আমার চেয়ে আপনাকে বেশি ভালোবাসবে। ওয়াসেনাথের মিষ্টি কথাটাও তেতো লাগছে অরিত্রাণের কাছে। তাচ্ছিল্যের একটা হাসি হাসল অরিত্রাণ। পকেটে হাত গুজে বলল, তোমার বাবা আর আমি দুই মেরুর। আর যাই হোক তিনি আমাকে ভালোবাসবে এটা এই জীবনে পসিবল না। ফালতু কথা রাখো। বেঁকে তেড়ে পড়ে যাচ্ছে ওয়াসেনাথ। অরিত্রাণের ঘাড়ের কাছেও সে যায় না। বুক অবধি তার ঠিকানা। ওয়াসেনাথ একটু বেঁকে পড়তেই অরিত্রাণ হাত টেনে ধরে। ছাতা নিজের হাতে নিয়ে ওয়াসেনাথকে দাঁড় করিয়ে দেয়। ওয়াসেনাথ দাঁড়াতে দাঁড়াতে বলল, বাপরে বাপ, আপনি কি লম্বু! একদম খাম্বার মতো। এখানেও বাপ? বাবা ছাড়া কিছু বুঝো না? তুমি তোমার বাবার কথা আমার সামনে একদম বলবে না। জাস্ট ডিসগাস্টিং ম্যান। অরিত্রাণের রাগী গলা। ঠোঁট টিপে ওয়াসেনাথ হাসে। অরিত্রাণ তিক্ত নজরে তাকায়। ওয়াসেনাথ ভেজা ঘাসে পা ফেলে হাঁটে। অরিত্রাণ ছাতা ধরে আছে দুজনের মাথায়। ওয়াসেনাথ বাচ্চাদের মতো লাফিয়ে হাঁটছে। পানির ছিটে অরিত্রাণের পায়ে এসে পড়ছে। অরিত্রাণের উদাসীন দৃষ্টি বৃষ্টির দিকে। কখনো হাড় যাকে ছুঁয়ে যেতে পারেনি সে কি পৃথিবীর সবচাইতে বড় হাড়ের সাথে পরিচিত হতে চলেছে? যাকে বলে ভালোবাসার হার।
ওয়াসেনাথ দুষ্টু ভঙ্গিতে অরিত্রাণের দিকে তাকিয়ে বলল, আপনি কি আমার বাবাকে ভয় পান? বেশ রাগ নিয়ে অরিত্রাণ গলা উঁচিয়ে বলল, মোটেও না। সবাই অরিত্রাণ খানকে ভয় পায়, আর সে কিনা তোমার ওই জার্নালিস্ট বাবাকে ভয় পাবে? ইম্পসিবল। বুক ফুলিয়ে অরিত্রাণ নিঃশ্বাস ফেলে। ওয়াসেনাথ ভীতু গলায় উত্তেজিত হয়ে বলল, বাবা তুমি এখানে? না মানে আমি আসলে। কোথায় তোমার বাবা? অরিত্রাণের চঞ্চল চোখ। চারদিকে চোখ দৌড়িয়ে অরিত্রাণ কাউকেই দেখতে পেল না। হাঁপ ছেড়ে বাঁচার মতো একটা শ্বাস নিল সে। ওয়াসেনাথ খিলখিল করে হেসে ওঠে। ভ্রুকুচকে তাকায় অরিত্রাণ। ওয়াসেনাথ ঠোঁট টিপে হেসে বলল, আপনি বাবাকে ভয় পান? এই যে আপনার চোখে মুখে আতঙ্ক দেখেই সব বোঝা যাচ্ছে। হিহি। ওয়াসেনাথ মুখ টিপে আবার হাসে। বাড়ির পিছনের দিকে দোলনা দুলছে। ওয়াসেনাথের দোলনা খুব পছন্দ, তাই তার বাবা ছাদে এবং বাগানে দোলনার ব্যবস্থা করেছে। ধপ করে ওয়াসেনাথ দোলনায় বসে। অরিত্রাণ ছাতা এগিয়ে তার মাথায় ধরে। হাত টেনে অরিত্রাণকে নিজের পাশে বসিয়ে দেয় ওয়াসেনাথ। অরিত্রাণ বৃষ্টির দিকে একবার তাকিয়ে চোখ তুলে ওয়াসেনাথকে দেখে। ওয়াসেনাথের দিকে তাকায়। মুখের কোনায় কোনায় বিন্দু বিন্দু পানি জমেছে। মুক্তোর মতো যেন জলজল করছে সে পানি। মাথায় নীল উড়না পেঁচিয়ে রেখেছে সে। অরিত্রাণ চারপাশে একবার তাকায়। এই দিক থেকে কিছুই দেখা যায় না। ছাদ থেকেও দেখা যাবে না। এই দিকে ওয়াসেনাথের রুম আর উপরে তাদের ছাদ। অরিত্রাণ ভয় পায় না, কিন্তু ওয়াসেনাথকে সে বিপদে ফেলতে চায় না। অরিত্রাণের চারপাশে তাকানো দেখে ভ্রু কুঁচকে তাকায় ওয়াসেনাথ। অরিত্রাণ ছাতা এক হাতে রেখে আর এক হাত ওয়াসেনাথের গালে রাখে। গালের পানি মুছে দিতে শুরু করে। আর একটু কাছে এসে ঝুঁকে বসে বলে, ভালোবাসায় শর্ত হয় না আমি জানি, তবুও আমার শর্ত দিতে ইচ্ছে করছে। বলতে ইচ্ছে করছে আমি শতরূপী শতবার তোমাকেই চাই। ঠোঁটের ছা থেকে বহু দূরে চোখে চোখ রেখে হাতে হাত জড়িয়ে হলেও আমি তোমাকে চাই। আমি তোমার মতো নয়, শুধু তোমাকেই চাই। তোমাকে ভালোবেসে আমার পৃথিবী রাঙাতে চাই। শুধু তোমাকে ভালোবেসে। ওয়াসেনাথের দৃষ্টি স্থির হয়ে আছে। পানি কণা চিকচিক করছে চোখে। হাতে অরিত্রাণের হাত গালের সাথে আঁকড়ে ধরে বলল, আমি শুধু আপনারই হতে চাই রুডি সাহেব। আপনি একটু বেশিই ভালোবেসে ফেলেছেন। আমার বুক জুড়ে ভয়ের খেলা চলছে। বাবা যদি না মানে? এত ভালোবাসা রেখেও আমাকে হারতে হবে। তখন কি হবে? তাই বলছি এত ভালোবাসবেন না আমাকে। আমি যে আপনার ভালোবাসায় অপরাধী হয়ে যাব। অরিত্রাণের বুক ধক করে ওঠে। ওয়াসেনাথের গালে হাত বুলিয়ে বলল, তোমার বাবা মানবে না মানে কি? হারতে হবে মানে কি? তুমি যেমন তোমার কোমল হৃদয় দিয়ে আমার হৃদয় জ্বালিয়েছ, আমিও তোমার বাবার মনে জায়গা করতে পারব। আমার সারা জীবনের জন্য নয়, শুধু পরের সব কালের জন্য তোমাকেই চাই। ওয়াসেনাথ ফুপিয়ে কেঁদে ওঠে। কান্নামাখা গলায় বলে, বাবার সাথে আপনার কথাগুলো আমি শুনেছি। আমার বড্ড ভয় করছে। বাবা মেনে নিবে না। তাহলে কি হবে? হারানোর ভয় আমার বুকটা বড্ড কাঁপছে। অরিত্রাণ দীর্ঘশ্বাস নেয়। হাত সরিয়ে সোজা হয়ে বসে কঠিন গলায় বলে, না মানলে দেশ ছাড়ব তোমাকে নিয়েই। আতঙ্কিত গলায় ওয়াসেনাথ বলে, বাবাকে ধোঁকা দিব? দরকার পড়লে দিবা। যে বাবা মেয়ের ভালোবাসার কথা ভাবে না, তার কথা তুমি কেন ভাবতে যাবে? মেয়ে হয়েছ বলে কি তাদের সব কথা শুনতে হবে?
মোটেও না। নে ভাব, তোমার বাবা রাজি না হলে পালিয়ে যাব। এটা তো তুমি নতুন করছো না, এমন অনেক মেয়েই করেছে। আমার তো মনে হচ্ছে বেস্ট সিদ্ধান্ত ছিল। বাবারা এমন হলে মেয়েদেরও এমন হওয়া উচিত। ওয়াসেনাথ নীরব হয়ে বসে আছে। অরিত্রাণের কঠিন মুখের দিকে সে তাকাচ্ছে না। তার মনে হচ্ছে মন নামক অবাধ্য জিনিসকে নিয়ে সে পারছে না। তার মন দুই সত্তায় রূপ নিয়েছে। কয়েক সেকেন্ড চুপ থেকে ওয়াসেনাথ বলল, বাবা বাবাই হয়। আমি যেমন নিজের মনকে আপনার ভালোবাসায় আবদ্ধ হওয়া থেকে বাঁচিয়ে রাখতে পারিনি, বাবাকেও ধোঁকা দিতে পারব না, কিছুতেই না। পাগল হলেও সে বাবা, ভালো হলেও সে বাবা। অরিত্রাণ দাঁতে দাঁত চেপে তাকাল। রাগে যে তার মুখ লাল হচ্ছে ওয়াসেনাথ তা বুঝতে পেরেছে। ওয়াসেনাথের কলিজায় টান পড়ছে, কাঁদছে খুব করে। এমন ভালোবাসা অরিত্রাণ ছাড়া কারো থেকে পাবে না সে। এই মূল্যবান ভালোবাসা হারাতে চায় না সে কিছুতেই না। অরিত্রাণের হাত নিজের মুঠোয় নেয়, নাক টেনে শ্বাস নেয়। কান্নায় জড়িয়ে আসা গলায় সে বলল, বাবাকে মানিয়ে নিতে পারবেন না? আমার জন্য, তোমার জন্য আমি সব করতে পারব, সব। ওয়াসনাথের হাত চেপে ধরে অরিত্রাণ। কথাটা বললেও অরিত্রাণের মুখে চিন্তার ছাপ পড়ে। বলে তো দিল সে সব পারবে, কিন্তু যে নিজে থেকে পরিবর্তন হতে চায় না তাকে কিভাবে করবে সে? এত কিছু সে জানে না। তৌফিক সাহেব না রাজি হলে ওয়াসেনাথকে সে তুলে নিয়ে যাবে। কি আর হবে? কয়েকদিন রাগারাগি চলবে। এর বিনিময়ে ওয়াসেনাথ তার হলে আর কিছুই লাগবে না তার। অরূপকে গেটের সামনে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে অরিত্রাণের মাথা গরম হয়ে যায়। ওয়াসেনাথ চমকিত চোখে তাকিয়ে আছে। রিমিও চমকাল। অরূপ অরিত্রাণকে আশা করেনি। এমন মুখ করে তাকিয়ে অরিত্রাণকে দেখছে সে। অরিত্রাণ কথা বাড়াল না। দ্রুত গাড়িতে উঠে বসে সে। পাশের দরজা খোলা রেখেছে। লামিয়ার বায়না সেও যাবে, তাই তাকেও নেওয়া হচ্ছে। রিমন গোফা মাহির থেকে গোফা ভাইয়া হয়ে উঠেছে। ওয়াসেনাথের সাথে এই কয়েক ঘণ্টায় তার দারুণ সখ্যতা হয়েছে। লামিয়া অরূপের দিকে তাকিয়ে একটু চিন্তিত গলায় ওয়াসেনাথের কানের কাছে ফিসফিস করে বলল, কারে নিব বুঝতে পারছি না। তুই বলতো কে বেশি সুন্দর? ওয়াসেনাথ কপাল কুঁচকে তাকায়। লামিয়া নিজেই লাফিয়ে বলল, অরিত্রাণ খান বেশি স্মার্ট, ওরেই নিব। প্রথম দেখায় ভালো লাগছে বেশি। কি বলছ? ওয়াসেনাথ অবাক হয়ে হাবার মতো তাকিয়ে আছে। লামিয়া নিজের মতো বলে উঠে, অরিত্রাণের বডি জোশসস। আপু এগুলো কেমন কথা? রাগী গলা ওয়াসেনাথের। লামিয়া চোখ রাঙিয়ে বলল, এই আপু বলছ কা? আমি তোর থেকে বেশি বড় না, মাত্র 3 বছরের বড়। নাম ধরে ডাক, বিশেষ করে ওই অরিত্রাণের সামনে। ভুলেও আপু ডাকবি না। ওয়াসেনাথকে কিছু বলার সুযোগ না দিয়ে অরিত্রাণের পাশে বসতে নেয় লামিয়া। অরিত্রাণ চোখে কঠিন ভাব নিয়ে বলল, এটা তোমার জায়গা না, এখানে বসবে না। লামিয়া অপমানিত হয়ে পিছনে বসে। ওয়াসেনাথের সামনে দুটি গাড়ি, দুটির দরজাই তার জন্য খোলা। ওয়াসেনাথ ভেবে পাচ্ছে না কি করবে। অরিত্রাণের পাশেই বসবে সে। সেদিকে যেতেই অরূপ বলল, তুমি ওই গাড়ির দিকে কেন যাচ্ছ? এদিকে এসো ওয়াসু। ওয়াসেনাথ ভীতু চোখে অরিত্রাণের দিকে তাকায়। অরিত্রাণের চোখ কঠিন, চোয়াল শক্ত। ঠাস করে দরজা খুলে বেরিয়ে সে বলল, ও কোনো গাড়িতে বসবে সেটা ওকেই ডিসাইড করতে দিলে ভালো হয়।
আপনার গাড়িতে এত মানুষের জায়গা হবে না। ওয়াসু আমার গাড়িতেই আসুক। রিমি যে কি, ওর যে কেন আবার শপিং করতে ইচ্ছে হলো কে জানে। যাই হোক ওয়াসু আমার গাড়িতে এসো। দরজা খুলে দিয়ে বলল অরূপ। গাড়িতে বসো পরিজা। অরিত্রাণের ঝাঝালো কণ্ঠ। অরূপ রেগে তাকালো। ক্ষুব্ধ গলায় বলল, সমস্যাটা কি আপনার? আমি বলেছি না ও আমার গাড়িতে যাবে। তুমি বলার কে? হুয়া রয়ু। আপনি কে তাহলে? অরূপ তোমার সাহস তো খুব বেশি দেখছি। আমি কে জানো না? ওয়াসেনাথ বুঝতে পেরেছে মামলা এবার গুরুতর। কিছু বলতে যাবে তার আগেই রিমন গাড়ির হর্ন চাপল। জানালা দিয়ে মাথা বের করে বলল, ভাবি সাহেবা আপনি কি আমার গাড়িতে করে যাবেন? ওয়াসেনাথ দ্রুত উঠে বসে। অরিত্রাণ আর অরূপ তাকিয়ে থাকতে থাকতেই রিমন ওয়াসেনাথকে নিয়ে ফুসফুস। শপিং মলে ছুটাছুটি হচ্ছে তুমুল হারে। ওয়াসেনাথ এই ব্যাপারে খুবই বিরক্ত। শপিং মল সম্পূর্ণ খালি করা হয়েছে। দোকানের লোক বাদে তেমন কেউই নেই। রিমি মহা খুশি। নতুন করে আবার শপিং করতে পারবে সে। মনে মনে কত লেহেঙ্গা পছন্দ হয়েছিল তার, কিন্তু আগেই শপিং করে ফেলেছে তাই আর সুযোগ ছিল না। কিন্তু আজ তো মেঘনা চাইতেন জল এসে হাজিত। সব পছন্দের মধ্যে কিনছে সে। লামিয়াও কিনছে। শত হোক আজ বড় অফার। অরূপ যেন ওয়াসেনাথের পিছনে পিছনে ঘুরবে বলেই এসেছে। ওয়াসেনাথ যেদিকে যায় অরূপ তার পিছন পিছন যায়। অরিত্রাণ গোলবলের সোফায় বসে সাপের মতো ফসফস করছে। বাঘের মতো ফুলছে সে। অরূপকে মেরে ফেলতে পারলেই যেন তার ভালো লাগল। অরিত্রাণ চোখ ঘুরিয়ে চারপাশ দেখে। সাদা জামদানি ঝুলে আছে একটা দোকানে। অরিত্রাণ উঠে দাঁড়ায়। দোকানের গ্লাস ঠেলে ভিতরে যায়। জামদানি দেখিয়ে বলে, এটা দেও। সাথে সাথে নামিয়ে দেওয়া হল। অরিত্রাণ মনোযোগী হয়ে ভাবে। লালের কথা মনে পড়ে। কিন্তু শাড়ি তো সাদা। লালের কাজ তো নেই। পাশ দিয়ে এক মহিলাকে যেতে দেখে অরিত্রাণ চোখ তুলে তাকায়। ব্লাউজের কথা মনে পড়ে। লাল ব্লাউজ নেয় সে। শাড়ি ব্লাউজ হাতে ওয়াসেনাথের সামনে দাঁড়িয়ে বাড়িয়ে দিয়ে বলে, এটা তোমার জন্য। অরূপও কোথেকে নীল শাড়ি নিয়ে সামনে দাঁড়ায়। অরিত্রাণের হাতে সাদা শাড়িটা দেখেই কপাল কুঁচকে নেই। অরিত্রাণের চোখে রাগ। চোয়াল শক্ত কাঠ বানিয়ে তাকিয়ে আছে। আবার কিছু একটা হবে তাই ওয়াসেনাথে বলল, আমি শাড়ি সামলে চলতে পারি না। আমি জামাই কিনব। ওয়াসেনাথ সামনে থেকে সরে যায়। অরিত্রাণ শাড়ি ছুঁড়ে দিয়ে অরূপের দিকে ঝাঝালো চোখে তাকিয়ে থাকে। অরূপ সরে যায়। অরিত্রাণের চোখ দেখলেই তার ভয় লাগে। অরিত্রাণ শুধু বসেই ছিল, সবাই যে যার মতো কিনেছে। মাঝে একবার উঠে অরিত্রাণ ওয়াসেনাথের পায়ের জন্য নূপুর কিনেছে। ওয়াসেনাথ কালো জামা কিনেছে একটা নিজের টাকায়। অরিত্রাণ কিছুই বলল না। তবে জামাটা অরিত্রাণের পছন্দের। চোখের ভাষা ভয়ঙ্কর হয়। সেই ভাষা সবাই বুঝে না। অরিত্রাণ বুঝিয়ে দিয়েছে। সবাই আর একটু পরেই বেরিয়ে যাবে। ওয়াসেনাথ ওয়াশরুম থেকে বেরিয়ে আসতেই হাতে টান পড়ে তার। হেঁচকা টান খেয়ে টাল সামলাতে না পেরে পড়ে যেতে নিয়ে সে। ভয় চিৎকার করতে যাবে তার আগেই হাত দিয়ে মুখ চেপে ধরে কেউ। চোখ বড় বড় করে তাকায় ওয়াসেনাথ। ভয়ে হাত পা কাঁপছে। অন্ধকার জায়গা হওয়ায় কিছুই দেখতে পাচ্ছে না সে। হাত কচলাচ্ছে। নড়াচড়া করতে চাচ্ছে কিন্তু পারছে না। হিসোস। আমি অরিত্রাণ। এমন মাছের মতো নড়াচড়া করছো কেন?
অরিত্রাণের কণ্ঠ শুনে ওয়াসেনাথ কয়েক মুহূর্তের জন্য নাড়াচাড়া বন্ধ করে দেয়। চোখ ছোট ছোট করে তাকায়। আবছা আলোতে অরিত্রাণের মুখ হালকা হালকা বোঝা যাচ্ছে। চোখের উপরে পড়ে আছে চুল। সবুজ চোখ জোড়া দেখা যাচ্ছে। ওয়াসেনাথ আবার নড়েচড়ে উঠে উম করে শব্দ করে। তার মুখের দিকে ইশারা করে। অরিত্রাণ দ্রুত হাত সরিয়ে নেয়। বলে, চিৎকার করবে না কিন্তু। ওয়াসেনাথ হাঁপায়। রাগ দেখিয়ে তাকায়। অরিত্রাণকে হালকা ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। তারপর বলে, আমার তো দমই বন্ধ হয়ে এসেছিল। এভাবে কেউ ধরে? চোরের মতো এমন টেনে এনেছেন কেন? চোরের মতো কেন আনতে যাব? নিজের জিনিস কেউ কি চুরি করে? আমি তো এমন কিছু শুনিনি। অরিত্রাণের স্বাভাবিক কণ্ঠ। ওয়াসেনাথ চলে যেতে চায়। হাত টেনে কাছে নিয়ে আসে অরিত্রাণ। কঠিন সুর তুলে বলে, ওই দিকে আর যাবে না। ভারী অবাক হল ওয়াসেনাথ। বলল, কেন? অরূপকে আমার পছন্দ না তাই? ওরে মেরে ফেললে তোমার বাবা আবার খুনি খুনি করে গলা ফাটাবে তাই এড়িয়ে চলছি। আমার একটা ভুল সিদ্ধান্ত তোমার আর আমার মাঝে দেয়াল হয়ে দাঁড়াক আমি চাই না। ওয়াসেনাথ চোখ তুলে তাকায়। তাকিয়ে থাকে কয়েক সেকেন্ড। লোকটা বেশিই ভালোবাসে তাকে। কেন? প্রশ্নটা করতে ইচ্ছে হচ্ছে, কিন্তু সে করছে না। ওয়াসেনাথের হাতটা ধরে অরিত্রাণ। টেনে নিয়ে আসে পিছনের দরজা দিয়ে। ওয়াসেনাথ কয়েকবার প্রশ্ন করে কোথায় যাচ্ছি? অরিত্রাণ জবাব দেয় না। টেনে নিয়েই চলেছে সে। রাস্তার সামনে দাঁড়িয়ে আছে ওয়াসেনাথ। অরিত্রাণ গাড়ি নিয়ে আসে। চোখমুখ কুঁচকে তাকায় ওয়াসেনাথ। বলে, আপনার এই খাটারা গাড়িতে করে আমি যাব না। চমকিত চোখে তাকায় অরিত্রাণ। কিছু সময় চুপ থেকে বলে, তোমার কি আরো ভালো ব্র্যান্ডের গাড়ি চাই? বিরক্তি মুখে তাকিয়ে থাকে ওয়াসেনাথ। অরিত্রাণ তাকিয়ে আছে তার মুখের দিকে। ফোন হাতে নিয়েছে সে। বাড়িতে কল করবে। ড্রাইভারকে বলবে আরেকটা গাড়ি নিয়ে আসতে। ওয়াসেনাথ বলল, ধেত, কিসের ব্র্যান্ড ফ্রেন্ড? গাড়ি থেকে নামুন। অরিত্রাণ সময় নিল না। নেমে দাঁড়াল। ওয়াসেনাথ আশেপাশে চোখ বুলিয়ে দেখে। দূর থেকে রিকশা আসছে। হাত নাচিয়ে ওয়াসেনাথ ডাকে। অরিত্রাণ ভ্রুজোড়া অনেকখানি কুঁচকে বলল, এটা কেন ডাকছ? কারণ আমরা এতে করে যাব। আপনি কোথায় যাবেন বলেন তো? রিকশা দেখেই অরিত্রাণ কয়েক পা পিছিয়ে যায়। আতঙ্কিত গলায় বলে, রিকশায়? আর আমি? মানে কিভাবে? জায়গাই হবে না। আর বেচারা লোক এভাবে আমাকে আর তোমাকে টেনে নিয়ে যাবে। বাজে দেখায় পরিজা। ওয়াসেনাথ ঠোঁট টিপে হাসে। সে বেশ মজা নিচ্ছে অরিত্রাণের অবস্থা দেখে। অরিত্রাণ দেখছে। একদম খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। লোকটাকে দেখছে। চিপচিপি ঘামে ভেজা মানুষটাকে দেখে অরিত্রাণের এই প্রথম মায়া হল। ওয়াসেনাথ বলল, আমরা যদি রিকশায় না যাই এদের রোজগার কিভাবে হবে বলুন তো? অরিত্রাণ শুনল না। মাথা নাড়িয়ে বলল, আমি রিকশায় উঠতে পারি না। আমার দ্বারা ইম্পসিবল। ওয়াসেনাথ উঠে বসল। অরিত্রাণের জন্য জায়গা রেখে বলল, আমার জন্যে তো উঠতে পারেন। নাকি তাও উঠবেন না? মনের বিরুদ্ধে গিয়ে অরিত্রাণ উঠে বসে। বসতেই সে নিজেই নড়ে উঠে। ওয়াসেনাথ চেপে বসে। অরিত্রাণ বলল, আঙ্কেল টিএসসির দিকে চলেন। ওয়াসেনাথ হেসে ফেলে। ফিসফিস করে কানের কাছে মুখ নিয়ে বলে,
আঙ্কেল না মামা বলুন। অরিত্রাণ জবাবে কিছু বলল না। রিকশা চালক যেভাবে চালাচ্ছে রিকশা সেভাবেই চলছে। মাঝে মাঝে পড়ে যেতে নেয় অরিত্রাণ। ওয়াসেনাথ বাহু চাপড়ে ধরে, মিটমিট করে হাসে, বাহুতে খামচি দেয়। অরিত্রাণ ভাবে তার শরীরে কত দাগ ফেলেছে এই মেয়ে। একটা খামচির দাগও মুছেনি। সাদা বাহু কালো হয়েছে ওয়াসেনাথের নখের দাগে। পিঠেও আছে, বুকটাও বাদ রাখেনি। অরিত্রাণ খালি গায়ে আয়নার সামনে দাঁড়ালেই অবাক হয়। যেখানে সে মানুষের শরীর খণ্ড খণ্ড করে সেখানে তার শরীরে খামচির মারাত্মক দাগ। সুযোগ পেলেই লুপে নেয় ওয়াসেনাথ। নখ বসিয়ে দেয় অরিত্রাণের বাহুতে পিঠে। কথাগুলো ভেবে অরিত্রাণ হাসে। অনেক সময় নিয়ে চুপ থাকে দুজনে। অরিত্রাণের মাথায় দুষ্ট বুদ্ধি চাপে। বাম হাত পিছনে নিয়ে ওয়াসেনাথের বেঁকে যাওয়া কোমরে হাত রাখে, টেনে নিজের আরও কাছে নিয়ে আসে। ওয়াসেনাথ ভরকায়। ঠান্ডা একটা হাতের স্পর্শে সর্বাঙ্গ কেঁপে কেঁপে ওঠে। অরিত্রাণ শক্ত করে কাছে টেনে নেয়। ওয়াসেনাথ চোখ বড় করে তাকায়। অরিত্রাণ মুচকি হাসে, বলে, এভাবে তাকাচ্ছ কেন? তুমি পড়ে যাবে আর সরে বসলে তাই টেনে নিয়েছি। এতে দোষের কি? অরিত্রাণের হাতের পিঠে চিমটি কাটে ওয়াসেনাথ। রাগী একটা কণ্ঠে বলে উঠে, আপনার এই নির্লজ্জপনা দিন দিন বেড়েই চলেছে। শান্তচুপ চাপ থাকা মানুষের এই একটা সমস্যা। নিজের রূপ পরিবর্তন হলেই উচ্ছৃঙ্খল হয়ে ওঠে, যেমন আপনি। অরিত্রাণ চোখ বন্ধ করে হাসে। ওয়াসেনাথের ডান হাতটা নিজের বুকের পাশটায় রাখে। ওয়াসেনাথ বিমুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। অরিত্রাণ হাতটায় হালকা চাপ দিয়ে বলে, একটু নির্লজ্জপনা দেখিয়ে যদি আমি নিজের ভয়ঙ্কর রূপটা ছেড়ে দিয়ে নতুন রূপে হয়ে উঠতে পারি তাহলে কি আমার হিটলার হবু শ্বশুরবাবা আমাকে মেনে নিবে? ওয়াসেনাথ মুগ্ধ হওয়া চোখ ফিরিয়ে হাত টানতে টানতে বলল, একদম আমার বাবাকে নিয়ে আজেবাজে কথা বলবেন না। অরিত্রাণ ওয়াসেনাথের হাতটা আরও টেনে বুকে চেপে ধরে। ভারী ইনোসেন্ট গলায় বলে, আজেবাজে কথা কই বললাম? উনার রূপের সাথে মিলিয়ে নাম দিয়েছি। এতে কি সমস্যা? ওয়াসেনাথ চোখ রাঙিয়ে তাকায়। অরিত্রাণ হেসে বলে, সরি। যদি তুমি আমার হও, যদি নির্লজ্জ বেহায়া হয়েও আমি তোমাকে পাই, তাহলে আমি সেগুলোই হতে চাই পরিজা। ওয়াসেনাথ কিছু বলে না। চোখ ঝাপসা হয়ে আসে তার। অরিত্রাণ মুখ ঘুরিয়ে সামনে চোখ রাখে। রিকশা তালে তালে দুলছে, উপর নিচ হচ্ছে, যেমনটা অরিত্রাণের হৃৎপিণ্ড করছে। অরিত্রাণ সেদিকে তাকিয়ে বলল, তোমার বাবাকে হিটলার না ডাকলে কি তিনি তোমাকে আমার করে দিবে? যদি দেয় তাহলে তার গোলামি করতেও দুবার ভাবে না এই অরিত্রাণ খান। বাবাকে আমি বলবো। ওয়াসেনাথের শীতল গলা। অরিত্রাণ ভারী অবাক হল। তাকালো ওয়াসেনাথের দিকে, বলল, তুমি বলবে? কিভাবে? মানে তুমি যা ভীত। মোটেও না। বাবা আমাকে খুব ভালোবাসে। সে আমার ভালোবাসার কথাও শুনবে। না শুনলে তো তুমি তোমার বাবাকেই বেছে নিবে। আমার হাত ছেড়ে অন্য কাউকে বিয়ে করে নিবে, তাই তো? ওয়াসেনাথ চোখ রাঙালো, কপাল কুঁচকে অভিমানী গলায় বলল, আমি আপনার আর বাবার মাঝে বাবাকে বেছে নিব। এর মানে এই না যে আমি অন্য কারো হব। আমি আপনার ছিলাম, আছি, থাকব। হাত ধরে না হয় মন আঁকড়ে। আপনি কিভাবে ভাবলেন আমি বিয়ে করে নিব? অরিত্রাণ বুঝে এটা বলা উচিত হয়নি। যে কোনো সময় চোখ দিয়ে সাগর বেয়ে নামতে পারে। পরিস্থিতি সামলে নিতে বলল, আরে তুমি আমাকে বেছে নেও বা না নেও আমি তো তোমাকেই চাই।
তোমার হিটলার বাবাকেও টপকাতে পারব। টপকাতে মানে? ওয়াসেনাতের আতঙ্কিত গলা। অরিত্রাণ হাসল। তারপর বলল, আরে ভয় পাচ্ছ কেন? তোমার বাবার ক্ষতি করব না। তার বিরুদ্ধে গিয়েও তোমাকে নিজের করব বলেছি। রিকশা থেমেছে। অরিত্রাণ আগে নামল। হাত বাড়িয়ে দিল। ওয়াসেনাথ মুচকি হেসে হাত ধরল। অরিত্রাণ মনে মনে বলল, এই হাত যেন আমার হাতেই থাকে সারা জীবন। রিমি দীর্ঘ একটা শ্বাস নিল। সন্ধ্যা প্রায় হয়ে এসেছে। গেটে অপেক্ষা করছে রিমন। আজকের দিন কতখানি ভালো জানা নেই, কিন্তু সন্ধ্যাটা খুবই খারাপ হতে চলেছে রিমির। এটা সে জানে। ভয়ে হাত পা হিম হয়ে এসেছে। কাপা হাতে কলিং বেল চাপে। এক চাপেই দরজা খুলে দেয় তৌফিক সাহেব। রিমি প্রচণ্ড ভয় পায় তৌফিক সাহেবকে। শ্বাসরুদ্ধকর অবস্থা হয় তার। তারপরও হালকা হেসে বলল, আঙ্কেল আমাকে ডেকেছিলেন? তৌফিক সাহেব মুখ গম্ভীর করে বলল, ওয়াসেনাথ কোথায়? রিমি ঢোক গিলে ভীতু গলায় বললে, আঙ্কেল ও আছে। মানে আসছে। ভিতরে এসো, কথা আছে। রিমির এবার কাঁপাকাঁপি অবস্থা। ভিতরে এসে দাঁড়ায় সে। ওয়াসেনাথ যে তাদের সাথে নেই এই খবর লামিয়া দিয়েছে। তারপরই কল করেছে তৌফিক। রিমিকে দ্রুত বাড়িতে আসতে বলেছেন তিনি। রিমি রিমনকে নিয়ে এসেছে লামিয়া আর অরূপ শপিং মলে। তৌফিক সাহেব বললেন, অরিত্রাণের সাথে ওয়াসেনাথের দেখা কোথায় হয়েছে? রিমির মুখটা হা হয়ে আছে। কথাটা শুনে যেন সে ভারী অবাক। ভীতু গলায় সে বলল, ঠিক বলতে পারছি না আঙ্কেল। মিথ্যা বলবে না। আমি একদম মিথ্যা পছন্দ করি না। তুমিও আমার মেয়ের মতো। ছোট থেকে চিনি তোমাকে। মিথ্যা বলছো আমাকে? বোকা ভেবেছ? রিমি কি বলবে খুঁজে পাচ্ছে না। ওয়াসেনাথের ব্যাপারে না জানলেও অরিত্রাণের ব্যাপারে তৌফিক সাহেব জানে। এটা সেও জানে। বলতে বলছি। চুপ থাকতে নয়। রিমি ভয়ে ভয়ে বলল, ভার্সিটিতে। অরিত্রাণ ভার্সিটিতে কি করছিল? তা ঠিক জানি না। তৌফিক সাহেব দাঁতে দাঁত চাপে রাগে ফস করে উঠে বলল, অরিত্রাণের মতলবটা কি? আমার মেয়েকেই কেন? অরিত্রাণ ইচ্ছে করে এগুলো করছে। আমার মেয়েকে ফাঁসাতে চাচ্ছে। রিমি সাথে সাথে বলে, না না আঙ্কেল। অরিত্রাণ জিজু। রিমি থেমে যায়। জিভ কেটে বলে, অরিত্রাণ ভাইয়া খুব ভালো। আসল কথা উনি ভালোবাসে ওয়াসুকে। ওয়াসুও সেম। ফাঁসাবে কেন? এমন কিছুই তিনি করবে না, আমি নিশ্চিত। আরে পুরো 1 বছরের কাছাকাছি সময় নিয়ে চিনি তাকে। তৌফিক সাহেব ভ্রু কুঁচকে তাকায়। রাগী গলায় বলল, তাহলে অনেক দিন গড়িয়ে বছর। আর কিছু বলল না তৌফিক। দরজার সামনে থেকে সরে নিজের রুমে চলে যায় তিনি। রিমি ভয়ে ভয়ে শেষ। দ্রুত বড় বড় পা ফেলেই বাড়ি থেকে বেরিয়ে আসে। ওয়াসেনাথের কপালে কি আছে কে জানে। নিচে নেমে আসতেই রিমন বলল, কেন এত জরুরিভাবে ডেকেছে? অরিত্রাণের কাছ থেকেই শুনিও। কত কি যে হবে। তৌফিক আঙ্কেলকে আমি চিনি। ভয়ঙ্কর মানুষ। রিমন গাড়ির দরজা খুলে দেয়। কথার আগামাথা কিছুই বুঝে না। ঢাকা শহরের নামকরা ফুলের মার্কেট রাস্তার পাশ ঘেঁষে। সন্ধ্যা প্রায় হয়ে এসেছে। সূর্য ডুবেছে বহু আগে। তবুও আকাশ জুড়ে লাল ছাপ। রাস্তার পাশে ঝুড়ি ভর্তি চুড়ি নিয়ে বসে আছে মহিলারা। অরিত্রাণ বেশ আগ্রহের সাথে তাদের দেখছে।
ওয়াসেনাথ তাকিয়ে আছে লাইটের দিকে। এ দিকটায় সন্ধ্যার সময়ে তেমন আশা হয়নি তার। পরিবেশটা সুন্দর সন্ধ্যার সময়ে। অরিত্রাণ একটা মহিলার সামনে দাঁড়ায়। ভ্রু কুঁচকে প্রশ্ন করে ওয়াসেনাথ, এখানে কেন নিয়ে এসেছেন? দাঁড়াও দাঁড়াও। অরিত্রাণ হাঁটু ভেঙ্গে বসে পড়ে। বেছে বেছে চুড়ি নেয়। মেয়েদের জিনিস পছন্দ করা মুশকিল। তবুও অরিত্রাণ অভিজ্ঞভাবে খুঁজে বের করে। সাদা, লাল, নীল, হলুদ, গোলাপি, কালো হরেক করমের চুড়ি কিনে দেয়। ওয়াসেনাথ অনেক অবাক। কেন কিনে দিচ্ছে সে জানে না, কিন্তু ভালো লাগছে। প্রিয় মানুষের থেকে উপহার পেতে সবারই ভালো লাগে। তা যদি প্রিয় কিছু হয় তাহলে তো কোথায় নেই। অরিত্রাণ কিছু দূরে যায় ওয়াসেনাথকে দাঁড়িয়ে থাকতে বলে। সে দাঁড়িয়ে দেখে। দূরে দেখা যাচ্ছে অরিত্রাণকে। কিছুক্ষণ করে অরিত্রাণ আসে। হাত কিছু আছে। পিছনে হাত রেখেছে সে। ওয়াসেনাথের হাত টেনে বাস্তার পাশে বসে। হাত ভর্তি সাদা গোলাপ এগিয়ে দিয়ে আদুরে গলায় বলে, আমার পরিজা, মাই প্রিন্সেস, মাই লাইফ, তোমাকে কিছু বলতে চাই। তুমি কি আমার সাদা গোলাপ হবে? আশেপাশের কিছু লোক চমকে তাকায়। ওয়াসেনাথ লজ্জিত হয়। হেসে বলে, আপনি কি পাগল? এখানে প্রপোজাল দিতে নিয়ে এসেছেন? না, প্রেম নিবেদন তো অনেক হল। আমি তোমাকে আমার সাদা গোলাপ হওয়ার নিবেদন করছি। বিয়ে করতে চাই তোমাকে। এবার চমকালো ওয়াসেনাথ। চারপাশের আমজনতা উৎসুক হয়ে তাকিয়ে আছে। কেউ তুলছে ছবি। ওয়াসেনাথ আনন্দিত হবে নাকি লজ্জায় মিয়ে যাবে সে বুঝে উঠতে পারছে না। মুখে হাত দিয়ে কিছু সময় চুপ করে দাঁড়িয়ে থাকে সে। দুজনের চাইতেও তারা বেশি আশেপাশের মানুষের। তাদের চিৎকার শীষ বাজানোর শব্দ আসে কানে। ওয়াসেনাথ হাত বাড়িয়ে ফুলগুলো নেয়। খুশিতে মানুষ কাঁদে। ওয়াসেনাথ কাঁদল না, হাসল। হাতে ফুল নিয়ে অরিত্রাণের কাঁধে মাথা রাখল। বাম হাতের বাহু জড়িয়ে পাশে আর একটু চেপে বসে পড়ল। সাদা চুড়ি বের করে অরিত্রাণের দিকে এগিয়ে দিয়ে বলল, পরিয়ে দিবেন? অরিত্রাণ ভীতু হয়। কাচের চুড়ি যদি ভেঙে হাতে ঢুকে যায়, সেই ভয় সে পরাতে চায় না। বলে, তুমি পরে নেও। আমার হাতে পড়লে যদি ব্যথা পাও, পেলে আমি পাব। আপনার কি? পরিয়ে দেন না। ওয়াসেনাথের আবেগী গলা। অরিত্রাণ পরিয়ে দেয়। খুব ধীরে। এত ধীরে সে তার জীবনের আর কোনো কাজ করেনি। ওয়াসেনাথ হাসে। বলে, আপনি এত ভীতু কেন? আমার সাদা গোলাপের গায়ে হালকা দাগ লাগুক আমি চাই না। নিজের দ্বারা তো একটুও চাই না। দাদা বাহিরে গেছে। রিমনের বিয়ের দিন আসবে। শেষবারের মতো তোমার বাবাকে আমি বুঝিয়ে বলবো। না মানলে আমি কিন্তু তোমার মতের বিরুদ্ধে চলে যাব। ওয়াসেনাথ হাসল। বলল, পালিয়ে বিয়ে করতে মজা আছে। বাবা রাজি হলে আমরা পালিয়ে বিয়ে করব। অরিত্রাণ ভারী অবাক হয়ে বলল, তোমার বাবা রাজি হলে সেটা আর পালানো কিভাবে হলো? পরিবারের বিরুদ্ধে গিয়ে পালিয়ে বিয়ে করতে হয়। এটা তুমি জানো না? আমি নতুন ইতিহাস গড়ব। বাবার অনুমতি নিয়ে পালিয়ে যাব। দরকার পড়লে অর্ধেক পথ বাবাকে নিয়ে আসব। ওয়াসেনাথ খিলখিল করে হাসে। অরিত্রাণ তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। চোখ গভীর। সন্ধ্যার লাল আভা এসে পড়ছে ওয়াসেনাথের গালে, ঠোঁটে, মুখে, চোখে। হাসতে হাসতে কেউ কাঁদে ওয়াসেনাথকে না দেখলে অরিত্রাণ বুঝতে পারত না। হাসির চোটে চোখের কার্নিশে পানি জমেছে।
নীল চোখের পানি দেখতে মন্দ লাগে না, কিন্তু অরিত্রাণ দেখতে চায় না। কান্নার চাইতেও হাসিই মানায় এই চোখে। নীল চোখে নীলাভময় হাসি। ওয়াসেনাথের বাসার সামনে এসে রিকশা থামে। বাড়ির গেটের দিকে তাকিয়েই আতকে উঠে ওয়াসেনাথ। গেটের সামনে দাঁড়িয়ে আছে তৌফিক সাহেব। চোখে মুখে রাগ নেই, আছে গাম্ভীর্য। ওয়াসেনাথ ভীতু চোখে অরিত্রাণের দিকে তাকাল। অরিত্রাণও তাকায়। তার জানা মতে রিমন বলেছে তারা এখনো শপিং মলে। তাহলে তৌফিক সাহেব বাহিরে কি করছে? ভয় উত্তেজনায় ওয়াসেনাথের হাত পা কাঁপছে। আজ তার অনুভব হচ্ছে প্রেম করতে গিয়ে যারা ধরা পড়ে তাদের অবস্থা কেমন হয়। এ যেন দম বন্ধকর অবস্থা। বুক কাঁপছে তুমুল বেগে। বৃষ্টি ভেজা চারপাশের ঠান্ডা হাওয়া বইছে। তাতেও ঘামছে ওয়াসেনাথ। চোখ স্থির করতে পারছে না। এলোমেলো হয়ে চলেছে মাথার ভেতরের সব। কি থেকে কি করবে জানে না। কি বলবে খুঁজে চলেছে। হেজাবের পাশ ঘেঁষে গড়িয়ে পড়ছে ঘাম। কপালের বিন্দু বিন্দু ঘাম হাতের উল্ট পাশ দিয়ে মুছে নিয়ে বার কয়েক জোরে জোরে নিঃশ্বাস ফেলল। অরিত্রাণ নিজেকে সামলে রিকশা থেকে নেমে পড়ে ওয়াসেনাথকে হাত ধরে নামায়। তৌফিক তীক্ষ্ণ চোখে সব দেখে, কিন্তু টু শব্দটুকু করে না। ওয়াসেনাথের দিকে তাকিয়ে ছোট করে অরিত্রাণ বলল, ভয়ের কিছু নেই। মনের কথা বাবাকে বলে দিও। ওয়াসেনাথের কাদো কাদো অবস্থা। অরিত্রাণের গলায় ভরসার সুর। বলে, আরে ভয় কিসের, পরিযা। কানের একটু কাছে এসে বলল, তোমার বাবা তোমাকে সত্যি খুব ভালোবাসে। হিটলার তো আমার জন্য। আর বড় কথা, প্রেম করলে ধরা পড়তেই হয়। সোকুল, যাও। ওয়াসেনাথের ইচ্ছে করছে এই সময়টাকে পিছিয়ে দিতে। বাবাকে সে নিজেই বলত, কিন্তু এভাবে দেখাটা একদম উচিত হয়নি। নিজের চোখে এভাবে দেখার চেয়ে তার মুখে শোনাটা বেটার হতো। কিন্তু এখন কি হবে? বাবা যে খুব রাগ করবে। ওয়াসেনাথ চুড়ির প্যাকেট নিল না, রিকশায় রেখে দিল। এখন তো তার এগুলোর দিকে মনই নেই। নিজের হাত কচলাতে কচলাতে ওয়াসেনাথ তৌফিকের দিকে যায়। সামনে দাঁড়ায়। তার হাত পা কাঁপছে। অরিত্রাণের বুক আরও বেশি কাঁপছে। সে ভাবছে চরটর যদি দেয়। অরিত্রাণ এগিয়ে যায়। যদি চর দেয় সেই ভয়ে। ওয়াসেনাথ কাঁপছে ভূমিকম্পের মতো। তৌফিক সাহেব মেয়ের হাতটা আলতো করে ধরে, বলে, এত রাতে ছেলেদের সাথে ঘোরাঘুরি আমি পছন্দ করি না, জানো তো। ওয়াসেনাথ চমকাল। অরিত্রাণও খানিকটা চমকেছে। তৌফিক সাহেবের গলা স্বাভাবিক। অরিত্রাণ চোখ ছোট করে তাকায়। তৌফিক সাহেব অরিত্রাণের দিকে তাকিয়ে সহজ গলায় বলে, আমি বিয়ের আগে এভাবে ঘোরাঘুরিকে ভালো চোখে দেখি না। বিশেষ করে বাবা হিসেবে তো একদমই না। নিজের মেয়েকে তেমন কিছু শিক্ষা দিয়েছি বলে আমার মনে হয় না। বিয়ে করে যত ইচ্ছে ঘুরতে পারো। এখন সামনে থেকে যাও। এত স্বাভাবিক কণ্ঠ শুনে ওয়াসেনাথের চাইতেও অরিত্রাণ বেশি চমকাল। এত সহজ গলা কেন? এত দ্রুত মেনেও নিল। অদ্ভুত তো। ভারী অবাক করা ব্যাপার। আসল কাহিনীটা ধরতে পারল না অরিত্রাণ। কি হলো তাও বুঝল না। তৌফিক সাহেব সামনে থেকে মেয়েকে হাত ধরে নিয়ে যাচ্ছে। অরিত্রাণ তাকিয়ে আছে সেদিকে। ওয়াসেনাথ মাঝে একবার উকি দেওয়ার মতো করে তাকাল। তারপর হোঁচট খেয়ে নিজেকে সামলে নিয়ে সোজা হয়ে হাঁটা শুরু করে। যত দূর দেখা যায় তাকিয়ে থাকে অরিত্রাণ। রিকশাওয়ালা বিরক্ত গলায় বলল, ভাই যাইবেন না? অরিত্রাণ মনোযোগী খুব।
রিকশা চালকের কথা কানে গেল না। রিকশা চালক অধৈর্য গলায় বলল, আপনি কি যাইবেন? ও ভাই, আমাকে বলছেন? হকচকিয়ে বলল অরিত্রাণ। হ ভাই, আমনেরই কইছি। যাইবেন নাকি এইডাই আপনের বাড়ি? বাড়ি এইডাই হইলে ভাড়া মিটাই দেন। আমি যামু। এটা আমার বাড়ি না। ভাগ্যে থাকলে শ্বশুর বাড়ি হবে। আপনি চলেন। রিকশায় উঠে বসতে বসতে বলল অরিত্রাণ। আবার পিছন ফিরে তাকায়। বাড়ির দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভাবে, সত্যি কি উনি মেনে নিয়েছে, নাকি নতুন কিছু হতে চলেছে? অরিত্রাণ মনে মনে বলে, যত যাই হোক পরিজা আমার হলেই হবে। শুধু আমার। বাড়িটা সুন্দর, দারুণ দেখতে। সামনে বিশাল জায়গা জুড়ে মাঠ। ওয়াসেনাথ এক কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। একটু আগেই এসেছে তারা। রিমির বিয়ের জন্য এই কমিউনিটি সেন্টার 2 দিনের জন্য বুক করা হয়েছে। রিমির সাথে রিমনেও অনুষ্ঠান এখানে হবে। গায়ে হলুদ এখানে হবে। বিয়েও। বিয়ের আগে রিমন নিজের বাড়ি চলে যাবে। রিমনের চাচা চাচি এসেছে, সাথে কিছু আত্মীয়। অরিত্রাণ পাশ কেটে যাওয়ার সময় ওয়াসেনাথকে দেখে দাঁড়িয়ে পড়ে কিছু সময় চুপ থাকে। তারপর রেগে বলে, কবার কল করেছিলাম? ফোন কই থাকে তোমার? ওয়াসেনাথ বেশ মনোযোগ দিয়ে সব দেখছিল। অরিত্রাণের কথায় চমকায়, পিছনে ফিরে তাকায়। অরিত্রাণের গায়ে সাদা গেঞ্জি, কালো ট্রাউজার। ওয়াসেনাথ পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে নেয়। তারপর বলে, কবার আর কল করেছেন? 100 বার তো আর করেননি। এমন চেঁচিয়ে বলার কিছু কি হয়েছে? 100 বার না 230 বার কল করেছি। বলতে গেলে সারা রাত কল করেছি। আপনি কোথায় ছিলেন ম্যাডাম? এই তোমাকে তোমার হিটলার বাবা বাসায় নিয়ে মারধর করেনি তো? এই মেরেছে কি? অরিত্রাণের উত্তেজিত গলা। ওয়াসেনাথ হাসে বলে, আমার বাবা আমাকে কখনোই মারেনি, ছোট থেকে আজ পর্যন্ত। আর কাল কিছুই বলেনি। অরিত্রাণ অবাক হল। নিজের গাল ঘষে বিড়বিড় করে বলল, নিজের মেয়েকে মারেনি আর আমার গাল লাল করে দিয়েছিল? আশ্চর্য। কিছু কি বলছেন? ছোট চোখে তাকিয়ে বলল ওয়াসেনাথ। অরিত্রাণের হাতের প্যাকেট এগিয়ে দিয়ে বলল, এটা তোমার। আর সত্যি কিছুই বলেনি? মিথ্যা বলবো কেন? বাবা কিছুই বলেনি। আপনি এখানে কেন? তোমাকে দেখতে এসেছি। এই প্যাকেটের জিনিসটা কাল পড়বে। কৌতূহলী গলায় ওয়াসেনাথ প্রশ্ন করে, কি আছে এতে? খুলেই দেখো। অরিত্রাণ কথাটা বলেই চলে যেতে চায়। আবার পিছিয়ে এসে বলে, তোমার বাবার পক্ষে যে আমার হাতটা ছাড়িও না প্লিজ। আমার সাথে থাকবে তো? ওয়াসেনাথ হাসে বলে, আমি আপনাই থাকব। বাবা মেনে নিয়েছে। আপনার সাথেই থাকব। এই প্রমিস। অরিত্রাণ চারপাশে একবার তাড়িয়েই টুপ করে চুমু খায় ওয়াসেনাথের কপালে। এত দ্রুত কাজটা করল যে ওয়াসেনাথ চমকিত হয়ে কয়েক সেকেন্ড তাকিয়েও থাকতে পারল না। অরিত্রাণ চোখ টিপে একটা হাসি দেয়। বাঁকা ঠোঁটে হাসি ঝুলিয়ে উধাও হয়ে যায়। ওয়াসেনাথ হাঁ করে তাকিয়েই থাকে। মাঠের মাঝে স্টেজ করা হয়েছে। হলুদ হচ্ছে সেখানে। রিমন আর রিমির একসাথেই হলুদ হচ্ছে। রিমনের এসব ভালো লাগে না। তার তো সোজা বিয়েতে মন। বিয়ের মাঝে বাধা তার পছন্দ না। তবুও বারবার বাধা পড়ছে। রিমি তো একটু থেকে একটু কিছু হলেই রেগে ধমকি দেয়। বলে,
বিয়ে করব না। তোমাকে বিয়ে করতে আমার বই গেছে। বিয়ে ক্যান্সেল। তখন রিমনের অবস্থা হয় করুণ। তাই দ্রুত করতে চাচ্ছে সব। হলুদে মাখামাখি রিমন নাচানাচি করছে। এটা যে তার বিয়ে কেউ বলবে না। যে হারে উড়াধুনা নাচানাচি করছে। মাঝে মাঝে রিমির গায়ে হামলে পড়ছে। রিমি বেশ বিরক্ত। নিজের বিয়েতে এত নাচার কি আছে? কোথায় একটু লজ্জা পাবে? হলুদ লাগাতে আসলে না করবে। তা তো করলই না, উল্টা বাটি ভর্তি হলুদ নিজের গায়ে মাখিয়ে নিয়েছে। রিমি এসব করল না। সে ছবি তুলবে। বিয়ে কি জীবনে বারবার করবে নাকি? একবারই হবে বিয়ে। রিমনের সব পুরানো বন্ধু বান্ধব এসেছে। তাদের নিয়ে হুলস্থুল আনন্দ তার। সব ছেলেরা পাঞ্জাবি পরেছে। শুধু অরিত্রাণ বাদে। সে বসে আছে স্টেজের পাশে রাখা সোফায়। গায়ে হলুদ শার্ট। রিমন জোর করে হলুদ শার্ট পরিয়েছে। তা না হলে তো অরিত্রাণ কালো শার্ট পরে হাজির হতো। হলুদের অনুষ্ঠানে কালো ড্রেস খুবই বাজে দেখাত। ওয়াসেনাতের আসতে একটু বেশিই দেরি হয়। শাড়ি সামলাতে পারে না সে। কয়েকবার খুলেও গেছে। ওয়াশিকা মেয়ের শাড়ি ঠিক করতে করতে নিজের শাড়ি পরার কথা ভুলেই গেছে প্রায়। তাই তো এত দেরি হয়েছে। অরিত্রাণের হাতে ফোন। পায়ের উপরে পা। লম্বা চুল চোখের সামনে ঝুলছে। এই বিয়ের সাথে যেন তার কোনো সম্পর্কই নেই। সে নিজেকে নিয়ে ব্যস্ত। চোখ তার ফোনের উপরে। কিছুক্ষণ পর পর পা দুলিয়ে উঠছে সে। ওয়াসেনাথ মায়ের সাথে আসে। মা মেয়ে মিলিয়ে শাড়ি পরেছে। বয়সটা না হলে দুজনকে যমজ বলা চলত। ওয়াসেনাথের গায়ের একটা আলাদা গন্ধ আছে। অরিত্রাণ যেন বহু দূর থেকে সেই গন্ধ পায়। ওয়াসেনাথ মাঠে এসে দাঁড়ায়। অরিত্রাণ চোখ তুলে তাকায়। সবুজ চোখ থমকে যায়। হলুদ শাড়ি পরেনি। লাল জামদানি পরেছে মা মেয়ে। ওয়াসেনাথের লাল টকটকে শাড়ি। মাথায় ছোট করে বাঁধা হেজাব। হাতে লাল চুড়ি। অরিত্রাণ বনে তাকিয়ে থাকে। চোখ আটকেছে ওয়াসেনাথের লাল আভাযুক্ত গালে। ওয়াসেনাথ হাসছে। রিমি লাফিয়ে পড়েছে তার উপর। দুই বান্ধবী হাত উঁচিয়ে হালকা নাচছে। তৌফিক সাহেব বসেছে অরিত্রাণের পাশে। অরিত্রাণ পা নামাল না। যেভাবে ছিল সেভাবেই বসল। তৌফিক সাহেবও সেদিকে মনোযোগ দিলেন না। সামনে তাকিয়ে অনুষ্ঠান দেখছেন তিনি। দুজনেই অনেক সময় চুপ থেকে নীরবে সামনে তাকিয়েছিল। অরিত্রাণ কৌতূহল দাবিয়ে রাখতে না পেরে বলল, আপনি রাজি হয়ে গেলেন কেন বলুন তো? তাহলে তুমি কি চাও আমি রাজি না হই? না না, সেটা বলিনি। এত সহজে মেনে নেওয়ার মানুষ আপনি নন। তাহলে এত তাড়াতাড়ি মেনে নিলেন কেন? তৌফিক সাহেব চুপ থাকে কয়েক মুহূর্ত। হালকা হেসে অরিত্রাণের দিকে তাকালেন। অরিত্রাণ পা নামিয়ে নিল। পূর্ণ দৃষ্টি মেলে তাকাল। তৌফিক সাহেব অরিত্রাণের পিঠ চাপড়ে বলল, আমি আমার মেয়ের ভালো চাই। ও যদি তোমার সাথে হ্যাপি হতে পারে এতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু তোমার জন্য আমার মেয়ের ক্ষতি যাতে না হয়। আমার অনেক ছেলে মেয়ে নেই। বা দুজনও নয়। আমার একটাই বাচ্চা। ওকে ভালোবাসি কতটুকু বলে বুঝাতে পারবো না। তাই ওর খুশি চাই। অরিত্রাণ মুগ্ধ হল। আজ অনেক দিন পরে তার মনে হল তার বাবাও বেঁচে থাকলে তার ভালো চাইত। তাকে এমন খারাপ মানুষ হতে দিত না কখনোই। তৌফিক সাহেব মেয়ের দিকে তাকিয়ে বলল, রাজি কেন হয়েছি প্রশ্ন করেছিলে না?
ওই যে আমার মেয়ে হাসছে তাই রাজি হয়েছি। যদি সে তোমার মাধ্যমে ভালো থাকে আমি তোমাকেও মেনে নিতে রাজি। যতই অপছন্দের মানুষ তুমি হও না কেন, আমার মেয়ে গুরুত্বপূর্ণ। অরিত্রাণ তৌফিকের দৃষ্টি অনুসরণ করে তাকায়। ওয়াসেনাত হাত উঁচিয়ে নাচছে, হাসছে। অরিত্রাণের দিকে চোখ পড়তেই নাচা এবং হাসা থামিয়ে দেয়। লজ্জিত হয়, ঠোঁট টিপে পাশে মুখ ঘুরিয়ে নেয়। অরিত্রাণ হাসে, চুল কপাল থেকে সরিয়ে দিতে দিতে বলে, আপনার মেয়েকে ভালো রাখার দায়িত্ব আমি নিলাম। তৌফিক সাহেব হাসলেন। অরিত্রাণও মুচকি হাসল। লোকটাকে টেনে পিছনের দিকে নিয়ে এসেছে অরিত্রাণ। অনুষ্ঠানে ঝামেলা চায় না সে। হাত থেকে ক্যামেরা নিয়ে ছুঁড়ে মারে পাশে। রাগী চোখে তাকিয়ে কলার টেনে উপরে তুলে নেয়। বেশ কঠিন গলায় বলে, ছবি তুলবি ভালো কথা, ওর ছবি কেন তুললি? আমি নিষেধ করেছিলাম না? লোকটা ভীতু গলায় বলল, স্যার আমি নতুন এসেছি মাত্র, আমি তো জানতাম না। সরি স্যার, এবারের মতো মাফ করে দেন। অরিত্রাণ রাগ গিলে নিল, ছেড়ে দিয়ে ক্যামেরাটা নিয়ে নিল। যাওয়ার সময় বলল, টাকা দিয়ে দিব, নতুন কিনে নিও। আর সবাইকে এ ব্যাপারে নিষেধ করার দায়িত্ব তোমার। আর কেউ যদি একই ভুল করে তাহলে কি হবে? কথা শেষ করার আগেই চেঁচিয়ে বলল, আমি বুঝেছি স্যার, ক্যামেরাটা ভালো। এত জোরে ছুঁড়ে মারার পরেও এখনো ঠিক আছে। অরিত্রাণ ক্যামেরা কাজে লাগায়, নিজেই লুকিয়ে ছবি তুলে নেয়। রাত প্রায় 12টার বেশি। অরিত্রাণের গাড়ি থামে হসপিটালের সামনে। ইহানের কেবিনের সামনে এসে খানিকটা চমকে যায় সে। দরজা খোলা, লাইট জ্বলছে। রোগীরা এত রাত জেগে থাকে না, থাকার কথাও না। আর হসপিটালে তো আরও কড়াকড়ি। তাহলে কি ইহান পালিয়েছে? অরিত্রাণ কপাল কুঁচকায়, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। ভেতর থেকে আওয়াজ আসে, কে ওখানে? ইহান পালায়নি। অরিত্রাণ ভেতরে ঢুকে। ইহান অবাক চোখে তাকিয়ে থাকে কয়েক মুহূর্ত। তারপর বলে, তুই এখানে? অরিত্রাণ চেয়ার টেনে বসে চারপাশে একবার তাকায়। বলে, তুই নিজেই তো ধাকলি। আমার তোর সাথে কোনো কাজ নেই। তোর মতো লোকের সাথে শত্রুতা ছাড়া আর কিছু হয় না। এই শত্রুর এক ডাকে কিন্তু তুই হাজির হয়েছিস। কেন? ভয় পাস? ওয়াসেনাতের কিছু করে ফেলি যদি? অরিত্রাণ রাগী চোখে তাকাল, চোয়াল শক্ত করে হাসল। তারপর বলল, সেটা আমি থাকতে ইম্পসিবল। আমি হতেই দিব না এমন কিছু। ইহানও হাসল। চোয়ালের পাশ ব্যথা, বেঁকে আছে অনেকটা। চোখের কোনা ফেটে গেছে। মুখের অবস্থা করুন। ইহান কিছু কাগজ এগিয়ে দিল। হাসতে হাসতেই বলল, সেটা জানা আছে। যাই হোক, এগুলো দেওয়ার জন্য ডেকেছি। তোর জিনিস তুই রাখো, আমার লাগবে না। বাবার কাজের জন্য আমি ক্ষমা চাইব না, সেটা তার কাজ। আমি নিজের কাজের জন্য ক্ষমা চাচ্ছি। পারলে ক্ষমা করবি, আর না পারলে নাই। তোর জিনিস রাখতে চাই না। একদমই ইহান কথা শেষ করে। অরিত্রাণ কুচানো ভ্রু আরও কুচকে তাকায়। সন্দেহের চোখে তাকিয়ে বলে, কিসের পেপার এগুলো? তোদের বাড়ি বিজনেস সব। এগুলো আমি রাখতে চাই না। আমি নিজেই নিজের জন্য এনাফ। তোদের এসব প্রয়োজন নেই। তাই নাকি? হঠাৎ এত ভালো? কারণ কি? শত্রু থেকে বন্ধ হতে চাস বুঝি? মোটেও না।
আমি আজীবন তোর শত্রুই থাকতে চাই। তুই এসব নিয়ে যা তো। আমার বিরক্ত লাগে তোরে দেখলে। কেন? ইহান ক্ষুব্ধ গলায় বলল। তোর ভালোবাসার মানুষকে আমার হতে দেখলে বুঝতি কেমন জ্বলে, কলিজা পুড়ে। তুই বুঝবি না। পাখি এখন তোর নিজের, তাই যা তো। ইহান মুখ ফিরিয়ে নেয়, রাগ দেখায়, চোখে মুখে বিরক্তি নিয়ে পাশ ফিরে থাকে। অরিত্রাণ হাসে, উঠে দাঁড়ায়, কাগজগুলো টেবিলে গুছিয়ে রাখে। ইহানের দিকে আর একবার তাকিয়ে বলে, এগুলো তোরে দিয়ে দিলাম। দান করতে আমি পছন্দ করি না। এগুলো শত্রু হিসেবে গিফট। ইহান সোজা হয়ে বসে অরিত্রাণের মুখের দিকে তাকায়। একটা কষ্টের সুর তুলে বলে, বিয়ে কবে করবি? ভালো যখন বাসি বিয়েও করব। ওয়াসেনাতের ব্যাপারে আমি তোর সাথে কথা বলতে চাই না। ওকে নিয়ে কথা বলবি না। ইহান হাসে, বলে, ওকে তোর সাথেই বেশি মানায়। স্পেশাল জিনিস স্পেশাল জিনিসের জন্যই তৈরি করা হয়। ভালো থাকিস। তুই কি করবি? মাফিয়া বসগিরিই করবি? না, ভাবছি বিয়ে করব। যে এতদিন আমার সেবা করেছে তাকে ভালোবাসি বা না বাসি বিয়ে তো করাই যায়। বিয়ে করতে তো আর ভালোবাসা লাগে না। ইহান হেসে ফেলে। অরিত্রাণ তীক্ষ্ণ চোখে তাকায়, ক্ষীণ গলায় বলে, বিয়ে করলে ভালোবাসা হয়েই যাবে। তাকে বলে মায়ার ভালোবাসা। ভালো থাক। আমার জীবন থেকে একটু না অনেকটুকু দূরে থাক। আমি না তোকে একদম পছন্দ করি না। তাই এটাই যাতে শেষ দেখা হয়। অরিত্রাণ হনহনিয়ে বেরিয়ে পড়ে। রিপা কেবিনে এসে দেখে ইহান হাসছে। তার নিজেরই ভালো লাগছে। ইহানকে জড়িয়ে ধরে পিছন থেকে। ইহান ব্যথা পায়, কিন্তু কিছু বলে না। রিপা আদুরি গলায় বলে, হাসলে তোমাকে যা সুন্দর লাগে না, একদম পাগল করার মতো। আমি তো তোমার হাসতেই মরি বহু বার, হাজার বার। ইহান মন দিয়ে শুনে। ভালো লাগে শুনতে। জীবনে অনেক কিছু পাওয়া হয়, আবার অনেক কিছু হয় না। জীবন তো ম্যাজিকের মতো। কখন কি ম্যাজিকের মতো ঘটে যাবে কে জানে। যার থেকে আশা করা হয় তার থেকে পাওয়া যায় না। আবার যার থেকে আশা করা হয় না সে একটু বেশিই দিয়ে বসে। সাদা পাঞ্জাবির হাতা গুটাতে গুটাতে অরিত্রাণ রুম থেকে বের হচ্ছে। হঠাৎ ধাক্কা লাগায়, চমকে তাকায় সে। তৌফিকও হাতা গুটিয়ে নিচ্ছে। দুজনের চোখাচোখি হয়। চমকায়। একই রকম পাঞ্জাবি। তৌফিক উপর থেকে নিচ পর্যন্ত দেখে অরিত্রাণকে। অরিত্রাণও দেখে। সেম সেম পাঞ্জাবি তাদের। এটা মানতেই অরিত্রাণের অদ্ভুত লাগে। ওয়াসেনাত পাশের রুম থেকে শাড়ির আঁচল সামলাতে সামলাতে দুজনকে দেখে নিজেও চমকে যায় সে। একটু ভীতু হয়। কে আগে আক্রমণ করে কথা বলবে ভাবে। তৌফিক সাহেব হাসলেন। অরিত্রাণের মোটা বাহু চাপড়ে বললেন, তোমাকে বেশি সুন্দর লাগছে। অবাক চোখে তাকায় ওয়াসেনাত। অরিত্রাণ নিজেও একটু অবাক হয়েছে। নিজেকে সামলে নিয়ে সে বলল, আপনাকেও সুন্দর লাগছে। দুজনেই হাসে। হেসে সরে যায়। তৌফিক সাহেব সামনে হেঁটে যায়। অরিত্রাণ পিছনে তাকায়। সাদা জামদানি, লাল ব্লাউজ, লাল হেজাব, লাল চুড়ি। অদ্ভুত সুন্দর লাগছে ওয়াসেনাতকে। একদম মায়াবিনীর সাথে রূপবিনীও যোগ হয়েছে। পরিজাকে সাদা লাল মিশানো পরি লাগছে। অরিত্রাণ থমকায়। চোখ আটকে থাকে ওয়াসেনাতের গালে, চোখে, লাল চুড়ি ভর্তি হাতে।
ওয়াসেনাথ পাশ কাটিয়ে চলে যেতে নেয়। হাত টেনে ধরে অরিত্রাণ। নিজের বুকের শক্ত অংশে মিশিয়ে নেয়। কেঁপে উঠে ওয়াসেনাথ। কেমন যেন শিহরণ জাগে মনে। অরিত্রাণ কানের পাশটায় মুখ নিয়ে ফিসফিস করে বলে, এতটা রূপবতী না হলেও পারতে পড়ি যা। ওয়াসেনাথ লজ্জায় কুকড়ে যায়। সরে যেতে চায়। হাত মোছড়ায়। অরিত্রাণ নিজে থেকে ছেড়ে দেও। ওয়াসেনাথ ছুটে পালায়। অরিত্রাণ হো হো করে হাসে। পাঞ্জাবির লাল পাশটায় হাত বুলায়। নিজের রুমের দিকে পা রাখতেই অরিত্রাণ ওয়াসেনাথের গলার শব্দ পায়। কিছুক্ষণ আগেই ওয়াসেনাথকে তার রুমের সামনে নামিয়ে দিয়েছে সে। কত সুন্দর সময় কাটিয়েছে তারা। জীবনে স্বপ্নের সময়গুলোতে এগিয়ে যাচ্ছে। সব যেন স্বপ্নের মতো অরিত্রাণের কাছে। ওয়াসেনাথ গলা ফাটিয়ে আবার চিৎকার করে উঠে। অরিত্রাণ কান খাড়া করে। হঠাৎ করেই চিৎকারে আর্তনাদ খুঁজে পায় অরিত্রাণ। বুক জ্বলে উঠে। অদ্ভুত অনুভূতি হচ্ছে। দ্রুত বড় বড় পা ফেলে ওয়াসেনাথের রুমের সামনে এসে দাঁড়ায়। দরজা বন্ধ। ওয়াসেনাথ ভেতরে। চিৎকারের শব্দে কান জ্বালা করছে অরিত্রাণের। বুকে যন্ত্রণা হচ্ছে। এ কেমন অনুভূতি? অরিত্রাণ জানে না। দরজা খুলতে বলে চেঁচিয়ে উঠে। দরজা খুলছে না ওয়াসেনাথ। অরিত্রাণ প্রচণ্ড ভয় পাচ্ছে। আতঙ্কিত হচ্ছে। ধাক্কা দিতে দিতে দরজা ভেঙে ফেলে। রুমের আশেপাশে সবাই বেরিয়ে আসে। তৌফিক সাহেব হতবাক। মেয়ের রুমে হচ্ছে কি? খোলা দরজা। মাদৌলির হাতে ছুরি। ওয়াসেনাথের ডান হাতে অনবরত একের পর এক টান দিয়ে চলেছে সে। মাদৌলিকে পাগলের মতো লাগছে। কি সব বিড়বিড় করছে সে। ওয়াসেনাথ ছাড়াতে চাচ্ছে। কাঁদছে। আর্তনাদ করছে। অরিত্রাণ বাক্রুদ্ধ। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না সে। পিছন থেকে অরূপ চিৎকার করে উঠে, ছেড়ে দিতে বলে। অরিত্রাণের হুঁশ হয়। দ্রুত দৌড়ে যায়। ছুরি টেনে নেয়। মাদৌলির বুকের একটু উপরে বসিয়ে দেয়। চোখ ভরা আতঙ্ক নিয়ে তাকায়। সাদা শাড়ি রক্তে লাল হয়ে আছে। ফ্লোরে কাচের চুড়ির ভাঙ্গা অংশ হামাগুড়ি খাচ্ছে। ওয়াসেনাথ লুটিয়ে পড়তে নেয়। অরিত্রাণ কোমর পেঁচিয়ে ধরে। লাল হাত। চারপাশে রক্ত। অরিত্রাণের চোখ জ্বলে উঠে। তৌফিক সাহেবের মাথায় হাত। তিনি ফ্লোরে বসে পড়েন। ওয়াশিকা জ্ঞান হারায়। সবাই নির্বাক হয়ে পড়েছে। অরূপ নিজেও বসে পড়েছে। মাদৌলির বাবা দৌড়ে আসে। মেয়েকে টানতে টানতে বলে, আমার মেয়ে পাগল। ওর মাথা খারাপ হয়ে গেছে। কিন্তু আপনারা এটা কি করলেন? ছুরি আঘাত। অরূপ ক্ষেপে যায়। দ্রুত এগিয়ে এসে বলে, আপনার মেয়েকে তো খুন করব। মাদৌলির বুকের উপরে ছুরি লেগেছে। তাই বেঁচে আছে। মেয়েকে টেনে বেরিয়ে পড়েছেন তিনি। অরিত্রাণের সাদা পাঞ্জাবিও লাল হচ্ছে। ওয়াসেনাথ হাত বাড়িয়ে বাড়িয়ে কলার ধরছে। অরিত্রাণ স্থির। বরফের মতো জমে আছে সে। কি হয়ে গেল ভেবে পাচ্ছে না। রক্তের দিকে তাকালো। এত রক্ত। অরিত্রাণ তো রক্ত দেখতে পছন্দ করে। তাহলে আজ কি হচ্ছে? অরিত্রাণ অনুভব করে সে কাঁপছে। এই রক্তে তার মাথা ঘুরছে। দুনিয়া অন্ধকার লাগছে। ওয়াসেনাথের চোখ বুজে আসছে। অরিত্রাণ কাপা গলায় বলল, চোখ বন্ধ করবে না পরিজা। ওয়াসেনাথ চোখ খোলা রাখতে চায়। অরিত্রাণের কণ্ঠ বসে গেছে। ভারী হচ্ছে গলার সব কথা। জমে গেছে গলায়।
বুকের যন্ত্রণা বেড়েই চলেছে। চোখ জোড়া জ্বলছে। অদ্ভুত। অরিত্রাণের চোখে পানি। নিজের চোখের পানিতে নিজে চমকে উঠে অরিত্রাণ। সে তো কখনোই কাঁদে না। চোখ দিয়ে পানিই আসে না। তবে আজ কেন? অরিত্রাণের সবুজ চোখ লাল হয়। নাক জ্বলে ওঠে। শরীর ঘামছে। কপালে বিন্দু বিন্দু থেকে অনেক বেশি ঘাম। ওয়াসেনাথ শেষবার অরিত্রাণের কলার ধরে বিড়বিড় করে বলে, আমি চোখ খোলা রাখতে চাই। আমি বাঁচতে চাই। অরিত্রাণের সমস্ত শরীর কেঁপে ওঠে। কত মানুষই তার সামনে বাঁচতে চেয়েছে, কিন্তু তাদের দেখে অরিত্রাণ হেসেছে। কিন্তু আজ অরিত্রাণের হাতে জামায় রক্ত আর রক্ত। অরিত্রাণের চারপাশ চক্কর দিয়ে ওঠে। দুনিয়ে ঘুরে ওঠে। সে বসে থাকতে পারছে না। হাত কাঁপে, পা কাঁপে। অরিত্রাণ এই রক্ত সহ্য করতে পারছে না। নিজের চুল টানে। বলতে চায়, আর্তনাদ করে, এই রক্ত সরাও। কিন্তু বলতে পারছে না। সে পারছে না। অরিত্রাণ নিস্তেজ হয়ে যাচ্ছে। ওয়াসেনাথকে দু হাতে জড়িয়ে নেয় সে। উত্তেজনায় শরীরের প্রতিটা অংশ কাঁপছে তার। ওয়াসেনাথ চোখ বুজে নেয়। সে ক্লান্ত। আর চোখ খুলে রাখতে পারে না সে। পারছে না। অরিত্রাণ ফ্লোরে তাকায়। প্রিয়জনের রক্তে কি এমন করেই কলিজা পুড়ে? অরিত্রাণের শরীর জ্বলছে। নিঃশ্বাস নিতে পারছে না। দম বন্ধ হয়ে আসছে। অরিত্রাণ জোরে নিঃশ্বাস নিতে চায়। পারছে না। সবাই অনেক কথা বলছে। অরিত্রাণের কানে আসছে না। কান গরম হচ্ছে তার। ঝা ঝা করছে কানের পর্দা। শরীর দুলে পড়ছে। কাঁদছে সে। শব্দবিহীন কান্না। অরিত্রাণ ওয়াসেনাথকে নিজের কোলে শুয়ে দেয়। চিৎকার করে বলে, চোখ বন্ধ কেন করেছ? আমি মানা করেছি না। আমার কথা কানে যায় না। চোখ খোলো ওয়াসেনাথ। ওয়াসেনাথ বিনতে তৌফিক চোখ খুলতে বলেছি। প্লিজজ, প্লিজজ, চোখ খুলো। এত রক্ত, এত। অরিত্রাণ আর কিছু বলতে পারে না। চুল টেনে ধরে। পাগলের মতো চিৎকার করে। শেষবার চিৎকার করে ওয়াসেনাথের সাদা জামদানি শাড়ির একটা অংশের দিকে তাকিয়ে বলে, আল্লাহ, এত রক্ত, এত লাল। অরিত্রাণের আর্তনাদে ঘর কাঁপে। ভয়ঙ্কর শব্দে সবাই বিস্ময়ে কিংকর্তব্যবিমূঢ়। চলবে।